দেশের সার্বভৌমত্ব নস্যাতের অপপ্রয়াস পিলখানা হত্যাকাণ্ড বলেছেন তারেক রহমান। তদন্ত রিপোর্ট প্রকাশের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। শহীদদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। সংখ্যাগরিষ্ঠ ভোটে নয়, নির্বাচনী ইঞ্জিনিয়ারিং করে সরকার গঠন করেছে বিএনপি বলেছেন জামায়াত আমির। সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিকে অভিশংসনের দাবি নাহিদের। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা আর শহীদ পরিবারগুলোর পুনর্বাসনের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, জানিয়েছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। অমর একুশে গ্রন্থমেলা শুরু হচ্ছে কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, নাশকতার আশঙ্কা দেখছে না পুলিশ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে আহসান এইচ মনসুরকে। নয়া গভর্নর মুস্তাকুর রহমান, প্রজ্ঞাপন জারি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পিলখানার মর্মান্তিক ঘটনা বাংলাদেশের সার্বভৌমত্ব নস্যাতের অপপ্রয়াস। পিলখানার ঘটনার পরিক্রমায় জাতীয় নিরাপত্তা কাঠামোর দুর্বলতা ফুটে ওঠে বলেও মন্তব্য করেন তিনি। বিডিআরের শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শহীদ সেনা পরিবারের সদস্যদের পাশে থাকবে সরকার। জানান, বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও আধুনিক, সময়োপযোগী ও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে। পিলখানার হত্যাকাণ্ডের ইতিহাসে নজিরবিহীন ঘটনা উল্লেখ করে শহীদ পরিবারের পাশে সবসময় থাকার অঙ্গীকার করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এদিকে পিলখানার ঘটনার তদন্ত কমিশনের রিপোর্ট জনসম্মুখে প্রকাশের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। অনুষ্ঠানে শহীদ সেনা পরিবারের সদস্যরা তাদের প্রিয়জন হারানোর বেদনাবিধুর অধ্যয়নের বর্ণনা করেন। গ্যাজেট আকারে 57 জনের নাম শহীদ আকারের প্রকাশের দাবি ছিল শহীদ পরিবারের সদস্যদের। ইফতারের আগে শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। পিলখানার ঘটনার পরিক্রমায় আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোর দুর্বলতা ফুটে উঠেছে। তাই বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোকে আরো আধুনিক, সময়োপযোগী এবং শক্তিশালী করা প্রয়োজন অবশ্যই, এবং এ লক্ষ্যেই আমাদের সরকার কাজ করবে ইনশাআল্লাহ। একই সাথে শহীদ পরিবারের সদস্যদের কল্যাণে তাদের সন্তানদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসনের জন্য দীর্ঘমেয়াদী সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি আমরা এরই মধ্যে ব্যক্ত করেছি। এর আগে সকালে জাতীয় শহীদ সেনা কর্মকর্তা দিবস উপলক্ষে বনানীর সামরিক কবরস্থানে পিলখানায় হত্যাকাণ্ডের শিকার শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। অশ্রুসিক্ত নয়নে শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণ করেছেন তাদের পরিবারের সদস্যরাও। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, পিলখানা হত্যাকাণ্ডে নতুন করে কোনো তদন্ত কমিশন করবে না সরকার। স্বাধীন তদন্ত কমিশন যেসব সুপারিশ করেছে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করবে সরকার। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকুন। 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানায় বিপথগামী বিডিআর সদস্যরা হত্যা করে দেশপ্রেমিক সেনাবাহিনীর চৌকর 57 অফিসার সহ 74 জনকে। 2024 সালে দেশ ফেসিবাদ মুক্ত হওয়ার পর দিনটিকে শহীদ সেনা দিবস হিসেবে পালন করা হচ্ছে। জাতির ইতিহাসে এই নারকীয় হত্যাকাণ্ডের দিনটিতে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানাতে বনানী সামরিক কবরস্থানে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সেনা কর্মকর্তাদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। পরে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানান 3 বাহিনীর প্রধান। এ সময় শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করা হয়। পরে শ্রদ্ধা নিবেদন করেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, বিজিবির ডিজি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং শহীদ সেনা কর্মকর্তা পরিবারের সদস্যরা। পরে সাংবাদিকদের এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের মেরুদণ্ড ভেঙে দিতেই ষড়যন্ত্রকারীরা পিলখানায় নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছে। চৌকস 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করে বাংলাদেশ সেনাবাহিনীর যে মনোবল এবং একই সঙ্গে বাংলাদেশের যে মনোবল
সেটাকে ভেঙে দেওয়ার জন্য একটা গভীর চক্রান্ত হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশের জনগণ তাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্যে এবং একই সঙ্গে গণতন্ত্রকে রক্ষা করার জন্যে তারা ঘুরে দাঁড়িয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কাজ করছে সরকার। গত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এটা স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠন করা হয়। ইন্টারিম গভর্নমেন্টের সময় এই রিপোর্ট তারা হাতে পেয়েছে। সেই রিপোর্ট বাস্তবায়নের জন্য তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই রিপোর্টটা পুরো না দেখেই কিছু কথা বলেছি যেগুলো আজকে সংশোধন করতে চাই। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না। তাতে যে সমস্ত সুপারিশমালা এসছে সেই সুপারিশমালার অনেকগুলো বাস্তবায়নাধীন, আর বিচারাধীন যে মামলাগুলো আছে কিছু আপিল পর্যায়ে আছে, কিছু অ্যাপিলেট ডিভিশনও হয়তো আছে। এই জুডিশিয়াল প্রসেসটা সমাপ্ত করা হবে। আর অন্যান্য যে সমস্ত রিকমেন্ডেশনস আছে এগুলো আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। কথা বলেন শহীদ সেনা কর্মকর্তা পরিবারের সদস্যরাও। আমরা তো চাই যে সুষ্ঠু নিরপেক্ষ একটা বিচার। হ্যাঁ, আমরা 17 বছর ধরে আমার বাবা মাকে বর্বরভাবে মেরে ফেলা হইল, তো আমাদের তো 57 পরিবারের পৃথিবীটাই ধ্বংস হয়ে গেছে। বিচার তো চাইলে কি বিচার করে, বিচার তো করে না। সবচেয়ে আমাদের বড় যেটা দুঃখ আর কি, আমরা আজ পর্যন্ত জানতে পারি না আমার ছেলের মাস থেকে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে শহীদ সেনা কর্মকর্তাদের কবরের পাশে দাঁড়িয়ে অশ্রুসিক্ত নয়নে কবর জিয়ারত করেন তাদের পরিবারের সদস্যরা। শহীদ সেনা কর্মকর্তা পরিবারের সদস্যরা বলছেন, পিলখানা হত্যাকাণ্ডের পেছনে যেসব কুশীলবরা জড়িত রয়েছে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে এবং যেসব মামলা চলমান রয়েছে তা দ্রুত শেষ করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, বনানী সাবনিক কবরস্থান, ঢাকা। পিলখানায় 57 সেনা কর্মকর্তা সহ ৭৪ জনকে হত্যার ঘটনায় গঠিত স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। তাদের আশঙ্কা, অদৃশ্য কোনো শক্তির চাপে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেনি অন্তর্বর্তী সরকার। সেই সাথে দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারেরও দাবি তাদের। 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবসকে সি গ্রেড থেকে এ গ্রেডে এনে শোক দিবস ঘোষণারও দাবি তাদের। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে হত্যা করা হয়। ঘটনার 17 বছর পরে এসেও সুষ্ঠু বিচারের দাবিতে অপেক্ষায় শহীদদের স্বজনরা। এবং সবাই আমরা একমত হয়েছি এই সমস্ত কমিশনের কর্মকাণ্ডের ব্যাপারে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর 2024 সালের ডিসেম্বরে পিলখানায় হত্যাযজ্ঞের ঘটনায় গঠন করে স্বাধীন তদন্ত কমিশন। সে কমিশন 11 মাস তদন্ত করে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে উঠে আসে হত্যার ঘটনার পেছনে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের নাম, আর সমন্বয়কারী হিসেবে উঠে এসেছে ফজলিনুর তাপসের নাম। প্রতিবেদনে আরও উঠে আসে হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল সেনাবাহিনীকে দুর্বল করা। প্রতিবেদন অনুযায়ী ভারত এই ঘটনা থেকে সুবিধা পেয়েছে। এছাড়া ঘটনাটি সামরিকভাবে মোকাবেলা না করে কেন রাজনৈতিকভাবে মোকাবেলা করা হয়েছিল সেই প্রশ্নটিও উঠে এসেছে। কেন সামরিক শক্তি থাকার পরও তা ব্যবহার করা হয়নি? এছাড়া প্রশাসনের কি ভূমিকা ছিল? পুলিশ, র্যাব ও ডিজিএফআই সহ অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা কি ছিল তাও উঠে আসে প্রতিবেদনে। কিন্তু তারপরও আক্ষেপ রয়েছে শহীদ পরিবারের স্বজনদের। তা হলো, কেন প্রতিবেদন জমা দেওয়ার 2 মাস পার হলেও তা এখনো জনসম্মুখে প্রকাশ করা হলো না। আনফরচুনেটলি তাদের প্রেস কনফারেন্সের যে ডিটেলসগুলো শুধু ওগুলাই আমাদের কাছে আছে, কিন্তু এত যে ডিটেইলড একটা রিপোর্ট করা হয় এই রিপোর্টটা আজ পর্যন্ত আমাদের হাতে আসা হয়নি। আসলে এই রিপোর্টটা তো করা হয়েছে বিচার করার জন্য, তাহলে আপনি বিচার করবেন, কিন্তু রিপোর্টটা তো প্রকাশ করা ছাড়া তো আপনি বিচার করতে পারবেন না। প্রতিবেদনে কি আছে তা জাতিকে না জানানোর পেছনে অদৃশ্য শক্তিরই অস্তিত্ব পায় শহীদ পরিবারের সদস্যরা। একটা দুটা তো না, বাংলাদেশে তো অন্যায় হত্যা হয়েই যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয় যে সবসময় কোনো একটা শক্তি কাজ করে যারা জিতে যায় আর আমরা হেরে যাই। যারা এখনো সিস্টেমে কিছুটা ইন্টিগ্রেটেড অথবা সিস্টেমে যারা আছে তাদের সাথে রিলেটেড, তো এই নামগুলো যদি রিভিলড হয় একের পর এক তাদেরকেও চ্যালেঞ্জ করা হবে। জাতীয় শহীদ সেনা দিবসকে এ গ্রেডে উন্নীত করারও দাবি তাদের।
জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করা হয়েছে। তো এই দিবসটাকে যেন শোক দিবসের ক্যাটাগরিতে নিয়ে যাওয়া হয়। শহীদ সেনাদের গ্যাজেট প্রকাশেরও দাবি জানান তারা। আমরা তো চলে যাব, আমাদের বাচ্চারা তখন কি হিসাবে, শহীদের যে সন্তান তারা কি দিয়ে প্রচার মানে নিজেদের পরিচয় দিবে? তাদের তো একটা কষ্টের জায়গা, সাথে সাথে যদি শহীদ মর্যাদাটা পায় তাহলে তাদের একটা স্বীকৃতি, অ্যাবসলিউটলি যে স্বীকৃতিটা এটা একান্তই কাম্য। দেশের অস্তিত্ব ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থেই পিলখানায় হত্যার ঘটনার উদ্দেশ্য এবং মাস্টারমাইন্ডদের জাতির সামনে নিয়ে আসা দরকার, অভিমত শহীদদের স্বজনদের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে ইলেকট্রিসিটি বন্ধ করে ৯/৬ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে বিএনপি ক্ষমতায় আসেনি বলেও মন্তব্য করেন তিনি। সন্ধ্যায় ইব্রাহিমপুরের মণিপুর উচ্চ বিদ্যালয়ে ইফতার পূর্ব আলোচনা সভায় এ মন্তব্য করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। গণভোটে ৬৯% হ্যাঁ ভোট প্রমাণ করে মানুষ পরিবর্তন চায়। ত্রয়োদশ নির্বাচন নিয়ে অভিযোগ করে বলেন, এবার দেশের বহু জায়গায় কেন্দ্রগুলোতে জামায়াতের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। রক্তক্ষয় হবে দেখে কেন্দ্র ছেড়েছেন জামায়াতের কর্মীরা। তবে আগামীতে জীবনের বিনিময়ে হলেও মানুষের ভোটের অধিকার রক্ষায় দাঁড়িয়ে যাওয়ার কথাও জানান তিনি। এ সময় জনগণকে সাথে নিয়ে এলাকায় চাঁদাবাজি প্রতিরোধ করার আহ্বান জানান শফিকুর রহমান। জনগণের ভোটে তারা যদি ১০০% ভোট পেয়ে নির্বাচিত হয়ে যান তখনও তাদেরকে আমরা অভিনন্দন জানাবো। কিন্তু ইঞ্জিনিয়ারিং করে, কায়দা করে কারেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে, ৯/৬ করা হয়েছে, আমরা এগুলো আর দেখতে চাই না। দেশের বহু জায়গায় গায়ের জোর খাটিয়ে আমাদের এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। আমাদের এজেন্টরা রক্তের বিনিময়ে ভোট চায় নাই, এই জন্য তারা ছেড়ে দিয়ে চলে গেছে। আগামীতে মানুষের ভোটের অধিকারের পক্ষে জীবনের বিনিময়ে হলে আমরা দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। এর আগে সকালে বনানী কবরস্থানে শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এরপর তিনি সাংবাদিকদের বলেন, পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন ক্ষমতাসীনরা জড়িত ছিল। বর্তমান সরকারকে এই হত্যাকাণ্ডের বিচার করার তাগিদ দেন জামায়াত আমির। তিনি বলেন, ৫৭ জন চৌকস দেশপ্রেমিক সেনা সদস্যদের পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে। ২টি তদন্ত রিপোর্ট আলোর মুখ দেখেনি। তৎকালীন ক্ষমতাসীনরা এই হত্যাকাণ্ডের মূলে বলেই জাতির সামনে রিপোর্ট আসতে দেয়নি অভিযোগ করেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, অন্তর্বর্তী সরকারের তদন্ত কমিটির রিপোর্টও জাতির সামনে আসেনি। পোশাক তাদেরকে তুমি দান করো। খুনের নেপথ্যের কারিগর যারা ছিল, পরিকল্পনাকারী ছিল, ষড়যন্ত্রকারী ছিল, যারা তাদেরকে উৎসাহ জুগিয়েছে এবং যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে, আমরা মনে করি তারা সকলেই সমানভাবে দোষী। এদের সবাইকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। যদি এই সরকার বিচারের আওতায় আনতে পারে তাহলে এই জাতির কিছু দায় মুক্তি হবে, দায় মোচন হবে। যদি সরকার না আনতে পারে তাহলে এটা সরকারের চরম ব্যর্থতা হিসেবে পরিগণিত হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও সংসদে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদ কায়েমের অংশ হিসেবে ভারতের সহযোগিতায় পরিকল্পিতভাবে আওয়ামী লীগ পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে। সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি জানান তিনি। বুধবার বিকেলে সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের কবর জিয়ারত শেষে তিনি কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ২০০৮ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সেনাবাহিনীকে দুর্বল করতে এই হত্যাকাণ্ড চালায়। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ বলেন, ২৪শে জুলাইয়ে গণহত্যা ঠেকাতে কার্যকর কোনো পদক্ষেপ নেননি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এ কারণে তিনি গণহত্যার দায় এড়াতে পারেন না। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেও তিনি নেতিবাচক বক্তব্য দিয়েছেন। এসব কারণে তার ক্ষমতায় থাকার অধিকার নেই বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। সেই সময় রাষ্ট্রের স্থিতিশীলতা, সাংবিধানিক শূন্যতা, অনেক কিছুর কথা বলে রাষ্ট্রপতিকে রেখে দেওয়া হয়েছে। এখন নতুন সরকার এসেছে, নতুন সংসদ তৈরি হয়েছে। তা আমরা মনে করি যে এই রাষ্ট্রপতির এখন চলে যাওয়াটা কেবলই সময়ের ব্যাপার। আমরা সবাই সেই সময়ের অপেক্ষা আছি। কারণ যে গণহত্যা হয়েছিল, জুলাই গণহত্যা সহ
সেই সময় যে নির্মম হত্যাযজ্ঞ হয়েছিল সেই হত্যাযজ্ঞের সময় কিন্তু রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবকের দায়িত্ব পালন করেনি। এখন সময় এসেছে তার অভিশংসন করে তাকে সরানো, দ্বিতীয়ত তার বিরুদ্ধে মামলা করে তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা। এটা আমরা মনে করি এই নতুন সরকারের অন্যতম দায়িত্ব। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারগুলোর পুনর্বাসনের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে এ তথ্য জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আর দেশের তরুণ প্রজন্মের মূল্যবোধ করার কাজে টেলিভিশন ও বেতার সহ সামাজিক মাধ্যমকে কাজে লাগাতে প্রধানমন্ত্রীর নির্দেশের কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। এছাড়াও সচিবালয়ে পুলিশের নতুন আইজিকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বুধবারও সচিবালয়ে কর্মব্যস্ত দিন পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 11টার দিকে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন। আগামী 28 ফেব্রুয়ারি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামাতে ইসলামীর ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সপরিবারকে আমন্ত্রণের দাওয়াতপত্র আমিরের পক্ষে তুলে দেন। মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামীর আয়োজিত ইফতার অনুষ্ঠান আগামী 28 তারিখে, সেটার আনুষ্ঠানিক দাওয়াতপত্রই দিতে এসেছিলাম। এটি মূল বিষয় ছিল। পারস্পরিক আলোচনা হলো এবং উনি আমাদের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের সাময়িক অসুস্থতার খবর পেয়ে সাথে সাথেই তিনি আমার টেলিফোনে উনি জামাতের সঙ্গে কুশল বিনিময় করলেন। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী। পরে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, রাজনৈতিক বিবেচনায় জুলাই যোদ্ধার তালিকা থেকে কেউ যাতে বাদ না পড়ে তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, শহীদ পরিবার রয়েছেন, তাদের পুনর্বাসনের বিষয়টি সিরিয়াসলি যে সরকার দেখছে সেই বিষয়ে আজকে অনারেবল প্রাইম মিনিস্টার আমাদেরকে ডেকেছিলেন। তো আমরাও ওনার দিক নির্দেশনা নিয়েছি এবং এখানে কিছু বঞ্চিত পরিবাররা রয়েছে যাদেরকে বিগত সময় বিএনপি দলীয় পরিচয় দেখে তাদেরকে বিভিন্ন যে পুনর্বাসনের যে সহায়তা সেগুলো প্রদান করা হয় নাই সঠিকভাবে। তো সেগুলো আমরা দেখছি। দুপুরে প্রধানমন্ত্রীর সাথে আলাদাভাবে বৈঠক করেন স্থানীয় সরকার মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী। এ সময় তথ্য সম্প্রচার মন্ত্রী প্রধানমন্ত্রীর দিক নির্দেশনার কথা জানান সাংবাদিকদের। বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য মূল্যবোধ গড়ার কাজে আমাদের সরকারের অধীনস্থ সমস্ত প্রচার মাধ্যমকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি এবং একই সঙ্গে সোশ্যাল মিডিয়াকেও আমরা কিভাবে কাজে লাগাতে পারি, আমরা এই ধরনের একটা দিক নির্দেশনার মধ্যে আজকের আলোচনা সীমাবদ্ধ ছিল। আমরা সেই অনুযায়ী একটা প্রস্তাবনা তৈরি করে ভবিষ্যতে আবার কথা বলবো। সচিবালয় থেকে বেরিয়ে যাওয়ার আগে নতুন আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকিরকে আইজিপি র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার এবং নারায়ণগঞ্জ সিটির দায়িত্ব নিয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। সকালে গাজীপুর নগর ভবন মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব নেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। তিনি নগর ভবনে পৌঁছলে ফুল দিয়ে বরণ করে নেন সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা। পরে নতুন প্রশাসক সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময় করেন। এদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, তার উপর অর্পিত পবিত্র আমানত তিনি সফল করবেন। এর আগে সকাল 9টায় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নগর ভবনে যান। সিটি কর্পোরেশনের যে বর্তমান যে দুরবস্থা, রাস্তাঘাট এবং বিভিন্ন সমস্যাগুলি রয়েছে, এটা দ্রুততার ভিত্তিতে এই সমস্যার সমাধানের জন্যেই আজকে আমাদেরকে প্রশাসক হিসাবে রাজনৈতিক নেতৃবৃন্দকে 6টা সিটি কর্পোরেশনে আপনার প্রশাসক নিয়োগ দান করেছে। আমি এটাকে পবিত্র দায়িত্ব হিসাবে মনে করি এবং আমি আপনাদের মাধ্যমে নগরবাসীকে বলতে চাই, নগরবাসীর সকলের সহযোগিতা চাই। অমর 21 গ্রন্থমেলা শুরু হচ্ছে কাল। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেলা প্রাঙ্গণ জুড়ে চলছে শেষ মুহূর্তের কাজ ও প্রস্তুতি। বইমেলার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। নাশকতার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে পুলিশ। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এমন বই যাতে না থাকে সেদিকে নজর রাখছে ডিএমপি। রিপোর্ট ফজলে রাব্বির।
বহুমাত্রিক বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার শুরু হচ্ছে এবারের অমর একুশে গ্রন্থমেলা। প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা 2টায় বইমেলার উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানেই বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করবেন তিনি। বৃহস্পতিবার উদ্বোধন হলেও বুধবার দুপুর পর্যন্ত মেলা ঘুরে দেখা গেছে বেশিরভাগ স্টলের কাজ শেষ হয়নি। জোরে সোরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বুধবার সকালে মেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখতে আসেন ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানানো হয় প্রবেশ ও বাহির পথে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। পুরো এলাকায় থাকবে সিসিটিভি ক্যামেরার আওতায়। মেলা প্রাঙ্গণে স্থাপিত পুলিশ কন্ট্রোল রুম থেকে 24 ঘন্টা পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিক মনিটরিং করা হবে। কন্ট্রোল রুমেও রাতে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থেকে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন। বইমেলার সার্বিক নিরাপত্তায় থাকবে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য। বইমেলা উপলক্ষে মেলা প্রাঙ্গণের আশেপাশে কয়েকটি সড়কে ডাইভারশন থাকবে। আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের যে সমস্ত জায়গায় ডাইভারশন থাকবে সেখানে আমাদের পর্যাপ্ত সংখ্যক জনবল থাকবে। আমরা সবাইকে দেখিয়ে দিব যে কোন রাস্তাটা কিভাবে ব্যবহার করতে হবে। তো আমরা আশা করি যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটিকে আরও বেশি প্রাণবন্ত করতে সক্ষম হব। 26 ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা 2টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা খোলা থাকবে। ছুটির দিন বইমেলা চলবে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। আহসান এইচ মনসুরকে সরিয়ে বিশিষ্ট হিসাব বিজ্ঞানী ও গবেষক মোহাম্মদ মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে 14তম নতুন গভর্নর যোগদানের তারিখ থেকে পরবর্তী 4 বছর দায়িত্ব পালন করবেন তিনি। নতুন গভর্নর মোস্তাকুর রহমান হেরা সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে কর্মরত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা মোস্তাকুর রহমান একজন কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট CMA। আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা ছাড়াও কর্পোরেট ফাইন্যান্স, প্রাতিষ্ঠানিক শাসন এবং আর্থিক খাত ব্যবস্থাপনায় 30 বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে তার। আর্থিক তদারকি ও ব্যাংকিং খাতে সম্পৃক্ততা এবং পুঁজি ব্যবস্থাপনায় দক্ষতার পরিচয় দেন তিনি। বাংলাদেশ ব্যাংক ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড সহ বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। তিনি BGMA, ঢাকা চেম্বার অব কমার্স, রিহ্যাব, আটাপ সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। মেয়াদ শেষ না হওয়া গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হবেন নতুন গভর্নর মোস্তাকুর রহমান। অন্তর্বর্তী সরকারের নেওয়া আইসিটি ও টেলিকম খাত সংস্কার ঘিরে শুরু থেকে ছিল আলোচনা সমালোচনা। নতুন আইন ও নীতিমালায় বিনিয়োগ পরিবেশ, মোবাইল অপারেটরদের সুবিধা এবং নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ক্ষমতা পরিবর্তন নিয়ে স্পষ্ট মতভেদ সৃষ্টি হয়েছে। খাত সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন সরকারের নীতি পুনর্বিবেচনায় তৈরি হবে ভারসাম্যপূর্ণ ও বিনিয়োগ বান্ধব আইসিটি কাঠামো। শুভ ইসলামের রিপোর্ট। দায়িত্ব গ্রহণের পর দেশের বহুল কাঙ্ক্ষিত আইসিটি ও টেলিকম খাত সংস্কার শুরু করে অন্তর্বর্তী সরকার। আওয়ামী আমলের সকল কালাকানুন বাদ দিয়ে 12টিরও বেশি আইন, অধ্যাদেশ কিংবা পলিসি জারি করা হয়। শুরু থেকেই এসব আইন, অধ্যাদেশ নিয়ে বিস্তর অভিযোগ ছিল খাত সংশ্লিষ্টদের। স্টেকহোল্ডারদের মতামতকে উপেক্ষা করা, দেশীয় স্বার্থ বিবেচনা না করা, বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করা সহ নানান বিষয়ে আপত্তি ছিল তাদের। সংস্কারে মোবাইল নেটওয়ার্ক অপারেটর MNOদের সুবিধার বিষয়েও আপত্তি ছিল খাত সংশ্লিষ্টদের। অপরদিকে সংস্কারে কিছু ব্যবসা ও ক্ষেত্রকে ফ্যাসিলিটেট করা হয়েছে বলে দাবি করে পলিসি রিভিউয়ের আহ্বান তাদের। এই পলিসিটা মূলত মনে হয়েছে যেন মোবাইল অপারেটরদের যে দুঃখ কষ্ট এবং চাওয়া পাওয়া সেগুলো পূরণের একটা ব্যবস্থা করা হয়েছে, কিন্তু বাকি যে দেশীয় যে শিল্প, দেশীয় যে ইন্ডাস্ট্রি, এদের ক্ষেত্রে এই জায়গাটা ওই রকম গুরুত্ব পেয়েছে বলে মনে হয় না। কাজে এখানে একটা বৈষম্য শিকার আছে বলে আমি মনে করি যে এই পলিসির ভিতরে যে দেশীয় অপারেটররা, দেশি এবং বিদেশি একটা ধোয়া তোলা হয়েছে। এটা করা হয়েছে যাতে মোবাইল অপারেটরদের স্কোপটাকে লিমিট করা যায়। আমার কাছে মনে হয় যে পলিসি মেকাররা যারা আছেন, যারা রেগুলেটরি অথরিটি আছেন, সরকার আছেন, তারা জিনিসটা আসলে জনগণের পার্সপেক্টিভ দেখা দরকার। কিছু বিজনেসকে ফ্যাসিলিটেট করার জন্য চেষ্টা করা হয়েছে, কিছু ক্ষেত্রকে ফ্যাসিলিটেট করার জন্য চেষ্টা করা হয়েছে।
পলিসিতে কিন্তু আমাদের আছে লেখা যে ফরেন ইনভেস্টমেন্ট যারা করেছে, যারা ফরেন মোবাইল অপারেটর, তাদের মিনিমাম কিছু শেয়ার হোল্ডার থাকতেই হবে লোকাল। এটা কিন্তু আবার অ্যাক্টে নাই। সো এইগুলি যাতে কন্ট্রাডিক্ট না করে বিটুইন পলিসিস অ্যান্ড অ্যাক্ট, এটা আমরা আশা করছি যাতে নতুন সরকার এটা যাতে একটু অ্যাক্টের মধ্যেই থাকে, যাতে অ্যাক্ট পলিসি শুড নট কন্ট্রাডিক্ট অর হ্যাভ সামথিং এক্সট্রা উইচ does not go with the spirit of the act. খাত সংশ্লিষ্টরা বলছেন আইন ও নীতিমালা হতে হবে ব্যবসা বান্ধব, অন্যথায় দীর্ঘমেয়াদী দেশি বিদেশি বিনিয়োগ পরিকল্পনা বাধাগ্রস্ত হবে, ক্ষতির মুখে পড়বে দেশীয় অর্থনীতি। ইন্ডাস্ট্রিতে একটা স্টেক হয়ে গেছে, ইন্ডাস্ট্রিতে একটা স্থিতিশীলতা চলে আসছে। ফার্দার কোনো ইনভেস্টমেন্ট, ফার্দার কোনো ডেভেলপমেন্ট, ফার্দার কোনো নেটওয়ার্ক এক্সপানশন এটা হচ্ছে না। তো বর্তমান সরকারের কাছে অনুরোধ থাকবে অতি সত্বর আমাদের যে টেলিকম পলিসি যেটা সংস্কার হয়েছে ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আমরা এটা আবার পুনর্বিবেচনা চাচ্ছি। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে পাশ হওয়া নতুন টেলিকম আইনে বিটিআরসির ক্ষমতা খর্ব করা নিয়েও তৈরি হয়েছে সমালোচনা। বিশ্লেষকরা বলছেন আইনের এই পরিবর্তন জবাবদিহি ও সমন্বয় বাড়ানোর পাশাপাশি রাষ্ট্র ও নিয়ন্ত্রক সংস্থার মধ্যে ভারসাম্যের নিশ্চয়তা থাকা বাঞ্ছনীয়। পলিসি এবং গিয়ে অর্ডিন্যান্স এসেছে বেশ কিছু, যেটা হয়েছে যে এই কনসেন্ট্রেশন অফ টাইম এবং গিয়ে হেভিনেস অফ দ্য রেগুলেশনস এটা আসলে প্রপোর্শনেট না। সেক্ষেত্রে এটা অত্যন্ত জরুরি যেগুলোকে আর একটু পজ দিয়ে এগুলোকে আবার রিভিউ করা এবং যথাযথ স্টেক হোল্ডারদেরকে, অংশীজনদেরকে নিয়ে এই রিভিউগুলো করা। বিটিআরসি আমাদের লাইসেন্স রেগুলেটরি, ওনাদের ক্ষমতা প্রচুর পরিমাণে খর্ব করা হয়েছে এবং মোটামুটি ক্লারিক্যাল জবগুলি বিটিআরসি করবে, এটা আসলে কোনোভাবেই কাম্য না। ক্রস চেক ডেফিনেটলি থাকা উচিত। বিটিআরসি বিটিআরসিরও যেমন ক্রস চেকিং করা দরকার, মিনিস্ট্রিরও ক্রস চেকিং করা দরকার। বিনিয়োগ স্থবির আইসিটি ও টেলিকম খাতে গতি ফেরাতে নতুন সরকারের পলিসি রিভিউয়ে নজর খাত সংশ্লিষ্টদের, যার মাধ্যমে দীর্ঘমেয়াদী ডিজিটাল অগ্রযাত্রায় সমন্বিত ও ভারসাম্যপূর্ণ কাঠামো গড়ে উঠবে এমনটাই প্রত্যাশা। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা। শিক্ষার্থীদের কাছ থেকে পুনর্ভর্তি ফি নেওয়া হলে সেই শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। সচিবালয়ে কেন্দ্রীয়ভাবে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, প্রতি বছর ভর্তি ফি নেওয়া যাবে না। আদালতের এমন আদেশ অমান্য করে ভিন্ন উপায়ে ফি নেওয়ার অভিযোগ আছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ বিষয়ে প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেবে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও নিয়ে মন্ত্রী বলেন, আগে যেসব বাছাই হয়েছে সেগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষামন্ত্রী জানান, এবার ট্যালেন্ট পুল ও সাধারণ 2 গ্রেডে বৃত্তি পাচ্ছে 45,200 শিক্ষার্থী। জুনিয়র বৃত্তি পরীক্ষায় সারা দেশে প্রায় 3.5 লাখ শিক্ষার্থী অংশ নিয়েছিল। আগামীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীরাও অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন এহসানুল হক মিলন। যেটা করা হয়েছে সেটা করা হয়েছে, এর মধ্যে যদি কোনো ত্রুটি ধরা পড়ে আমাদের তো ওই ধরনের ইন্সপেকশন টিম নাই, যেহেতু আপনি দেখেছেন আমাদেরকে রিপোর্টটা করে দেন, আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব। সারা রাত তো রাস্তাঘাটে ঘোরাফেরা করা এটা বন্ধ হতে হবে, এটা আমি 1000 বার বলছি, বলে আসছি, চলছে আবার বলা। এটা আমার কচুয়া কেন্দ্রে সারা বাংলাদেশে কী হবে সেই ঘোষণা তো আমি শিক্ষা মন্ত্রণালয় থেকে দেইনি, এটা শিক্ষা মন্ত্রণালয় শিক্ষামন্ত্রী হিসেবে ঘোষণা, সেটা আমার এমপি হিসাবে নির্বাচনী এলাকার কমিটমেন্ট কচুয়ার জন্য। এবং সেই ক্ষেত্রে আমি এটা ন্যাশনাল কোনো কমিটমেন্ট বা আপনাদের এখানে প্রেস কনফারেন্সে এমন কিছু বলিনি। তবে পড়ার টেবিলে ফেরত আসতে হবে সেগুলো তো আমরা বরাবরই বলে যাচ্ছি, বরাবরই বলবো এবং এটা করতে হবে। ভোক্তা অধিকার যখন ইচ্ছা তখনই অভিযানে নামতে পারবে বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে মৌলভীবাজার পাইকারি বাজার পরিদর্শন করে তিনি কথা বলেন। এ সময় তিনি চকবাজার থানাধীন এলাকার বিভিন্ন দোকানে যান। ব্যবসায়ীরা হয়রানির শিকার হন কিনা তা জানতে চান মন্ত্রী। বিভিন্ন পাইকারি দোকানে মসুর ডাল, ছোলা ও মশলা সহ একাধিক পণ্যের দাম পর্যবেক্ষণের পাশাপাশি মান নিশ্চিতে জোর দেন। বিশেষ করে রমজানে পণ্যের দাম যেন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে না যায় সেদিকে খেয়াল রাখতে ব্যবসায়ীদের পরামর্শ দেন মন্ত্রী। এ সময় সরকারের জোরালো বার্তা দিয়ে ইশরাক হোসেন বলেন, কোনোভাবেই অতীতের মতো বাজার সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন পণ্য মজুত করে জনগণের পকেট যেন কাটতে না পারে সেজন্যই মনিটরিং। রোজার মাস এবং পরবর্তীতে রমজান মাস শেষে ঈদ রয়েছে, এখানে আমাদের সরকারের পক্ষ থেকে একটা জোরালো বার্তা রয়েছে যাতে কোনোভাবে
অতীতের ন্যায় অতীতে যেভাবে বাজার সিন্ডিকেট করা হয়েছে, বাজার সিন্ডিকেট করে বিভিন্ন ভোগ্যপণ্য, বিভিন্ন খাদ্যদ্রব্যের দাম সেটিকে ম্যানিপুলেট করা হয়েছে এবং সেখানে একটা অবৈধভাবে মজুতদারির মাধ্যমে দাম কারসাজি করা হয়েছে, যার ফলে ক্রেতাদের আপনারা দেখেছেন যে চরম ভোগান্তিতে তারা পড়েছে, কিভাবে জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছিল। তো সেগুলো যাতে নিয়ন্ত্রিত অবস্থায় থাকে। আপনারা জানেন যে বাংলাদেশের বেশিরভাগই যেগুলো ভোগ্যপণ্য এবং যেগুলো ইম্পোর্ট হয়ে থাকে, বড় বড় কয়েকটা কোম্পানি তারা মানে যেগুলোকে আমরা মাফিয়া বলে থাকি, এই মাফিয়া সিন্ডিকেটরা তারা এখনো বহাল রয়েছে। নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আলী হোসেন ফকির। সকালে নবনিযুক্ত আইজিপি পুলিশ হেডকোয়ার্টারে পৌঁছলে সুসজ্জিত পুলিশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে নতুন আইজিপিকে দায়িত্ব বুঝিয়ে দেন বাহারুল আলম। এর মধ্য দিয়ে বিদায়ী আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হলেন তিনি। আইজিপি পদে নিয়োগের আগে তিনি এপিবিএন এর অতিরিক্ত আইজি ছিলেন আলী হোসেন ফকির। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গেল মঙ্গলবার মোহাম্মদ আলী হোসেন ফকিরকে আইজিপি পদে নিয়োগ দেয়। সংবিধান সংস্কার পরিষদের অধীনে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যদের শপথ না নেয়ার কারণে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জনমনে শঙ্কা তৈরি হয়েছে বলে মনে করে নাগরিক সমাজ। ভয়েস ফর রিফর্ম আয়োজিত গণভোট ও জুলাই সনদ নিয়ে নাগরিক সংলাপে এসব কথা উঠে আসে। জুলাই শহীদদের আত্মত্যাগ এবং গণভোটের রায় বিবেচনায় নিয়ে সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে বলে প্রত্যাশা সংস্কার কমিশনের সদস্য বদিউল আলম মজুমদারের। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। যদিও জুলাই সংস্কার কমিশনে বিএনপির শপথ গ্রহণ না করায় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে সংশয়। জাতীয় প্রেস ক্লাবে ভয়েস ফর রিফর্ম আয়োজিত সেমিনারে আলোচকদের বক্তব্যে উঠে আসে বিষয়টি। নিজেদের পরিবার সাথে থাকতে পারেনি। জুলাই অভ্যুত্থানের পর সংস্কার কমিশন গঠন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অন্তর্বর্তী সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন তারা। গণভোটে হ্যাঁ জয়ী হওয়ার পরও বিএনপির সরকার জুলাই সনদ বাস্তবায়নে কতটা আন্তরিক সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন আলোচকরা। আমাদের সামনে একদম জলযন্ত্র নজির আছে যে মানুষের বিপক্ষে গেলে কি হয়। সো বিএনপি এত পাগল হয় নাই, আমি মনে করি বিএনপি সংস্কারের পথে থাকবে, আমি আশাবাদী। আমাদের বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় আছে বা যারা বিরোধী পক্ষে আছে, তারা যত দ্রুত বুঝতে পারবে যে বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণের একটাই উপায় সংস্কার। সেমিনারে সংস্কার কমিশনের নানা পদক্ষেপ তুলে ধরেন কমিশনের অন্যতম সদস্য সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। জনগণের মতামতকে বিবেচনায় নিয়ে সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে বলে প্রত্যাশা তার। আমাদের রাজনৈতিক দলগুলো সুস্পষ্টভাবে অঙ্গীকার করেছে, লিখিত অঙ্গীকার করেছে, তারা জুলাই জাতীয় সনদ পরিপূর্ণভাবে বাস্তবায়ন করে। পরিপূর্ণভাবে, একবার এই কথাটা আছে, এই শব্দটা আছে, পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে এবং এটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করবে তফসিল হিসাবে কিংবা অন্য কোনোভাবে, এবং তারা আদালতেও যাবে না। তো আমি আশাবাদী হইতে চাই তারা তাদের অঙ্গীকার রক্ষা করবে, আর তারা জনগণ যে রায় দিয়েছে সেই রায়ের প্রতিও শ্রদ্ধাবোধ প্রদর্শন করবে। জুলাই শহীদদের আত্মত্যাগের কথা বিবেচনা করে সনদ বাস্তবায়নে জোর দেয় ভয়েস ফর রিফর্মের পক্ষ থেকেও। নাকি এখন সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। দেশের ক্রীড়া উন্নয়নের ধারা বজায় রাখতে এবং ফেডারেশনগুলোর আর্থিক সংকট নিরসনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সহযোগিতা চেয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় ক্রীড়া পরিষদে দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের সাথে এক মত বিনিময় সভা করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, দেশের ক্রীড়া অঙ্গনকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণ অপরিহার্য। অর্থের অভাবে দেশের কোনো খেলা যেন প্রতিকূলতার মুখোমুখি না হয়, সে লক্ষ্যেই ফেডারেশনগুলোর জন্য স্থায়ী আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, ব্যাংকগুলোর সামাজিক দায়বদ্ধতা খাতে সহযোগিতা পেলে দেশের ক্রীড়া ফেডারেশনগুলো আরও পেশাদারিত্বের সাথে কার্যক্রম পরিচালনা করতে পারবে। দেশের কিংবদন্তি ও জনপ্রিয় ক্রিকেটার সাকিব, মাশরাফি আইনগত বাধা পেরিয়ে মাঠে ফিরলে তাদের স্বাগতম জানানো হবে বলে জানান আমিনুল হক।
অতীত নিয়ে আমরা হয়তো আলোচনা করব, পর্যালোচনা করব, সেখান থেকে কোথায় কোথায় সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো শুধরিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই, আমরা পিছনের দিকে আর তাকাতে চাই না। সাকিব এবং মাশরাফি তারা বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার, তাদের লয়ারের মাধ্যমে তারা যদি আইনগত যে বিষয়গুলো রয়েছে সেগুলো ফেস করে তারা যদি নিরপরাধ হয়ে তারা যদি দেশের মাঠে এসে খেলে, সেই জায়গাতে আমি তাদেরকে ওয়েলকাম করব। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। দেশের সার্বভৌমত্ব নস্যাতে অপপ্রয়াস, পিলখানা হত্যাকাণ্ড, বলেছেন তারেক রহমান। তদন্ত রিপোর্ট প্রকাশের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী। শহীদদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। সংখ্যাগরিষ্ঠ ভোটে নয়, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে সরকার গঠন করেছে বিএনপি, বলেছেন জামায়াত আমির। সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিকে অভিশংসনের দাবি নাহিদের। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা আর শহীদ পরিবারগুলোর পুনর্বাসনের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, জানিয়েছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। অমর একুশে গ্রন্থমেলা শুরু হচ্ছে কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, নাশকতার আশঙ্কা দেখছে না পুলিশ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে আহসান এইচ মনসুরকে, নয়া গভর্নর মোস্তাকুর রহমান। প্রজ্ঞাপন জারি। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।